প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে যখন আমরা নিজেদের হারিয়ে ফেলি, সেই মুহূর্তে আবার পুরনো মানুষটাকে ফিরে পাওয়ার জন্য কাছে পিঠে কোথাও বেরিয়ে আসতে মন চায়। তাই কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম দীঘাতে। আমার সাথে গিয়েছিল আমার মা, আমার বড়দি, আমার মেজদি, আমার মেজদির মেয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা জামা কাপড় গুছিয়ে খাওয়া দাওয়া করে স্নান সেরে রওনা হয়ে যাই দীঘার উদ্দেশ্যে। বেলা 11টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলাতে, আর সেখান থেকেই বাসে চেপে আমরা চললাম দীঘাতে। দীঘাতে তুমি কিন্তু অনেক উপায়ে যেতে পারো, বাস, ট্রেন বা প্রাইভেট কার। বাসে যাওয়ার ইচ্ছা থাকলে ধর্মতলা বা হাওড়া দুই জায়গা থেকেই বাস পেয়ে যাবে। ধর্মতলা থেকে সরকারি এবং বেসরকারি দু ধরনের বাসই পাওয়া যায়। সরকারি বাসের ভাড়াটা একটু কম। এই মুহূর্তে নন এসি সরকারি বাসের ভাড়া হচ্ছে প্রায় 145 টাকা। বেসরকারি ভলভো বাসগুলোর মধ্যে একটু ভাড়াটা বেশি, এখানে এসি বাসের ভাড়া হচ্ছে 350 টাকা। আর ট্রেনে করে যেতে চাইলে কিন্তু মাত্র 45 টাকা দিয়েই লোকাল ট্রেনে তুমি দীঘাতে পৌঁছে যেতে পারো। তবে ট্রেনের সিট পাওয়াটা একটু সমস্যাজনক ব্যাপার হতে পারে। শহরের যানজট, শহরের রাস্তাঘাট কোলাহল পেরিয়ে ধীরে ধীরে আমরা কিন্তু এই অভূতপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। আর দীঘা যাওয়া মানেই আমার কাছে একটু উপরি পাওনা, সেটা কেন আগে এই ভিডিওতে তোমাদেরকে বলবো। এইবার তোমাদেরকে আমার বাসস্থানের ব্যাপারে কয়েকটা কথা জানিয়ে দিই। আমাদের আদি বাসস্থান হচ্ছে শঙ্করপুরের কাছের একটি গ্রামের নাম তার যোশীপুর। আমরা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। যোশীপুরের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপূর্ব। শঙ্করপুরে আসলে সেখান থেকে তোমরা যোশীপুরে আসতেই পারো অটো বা টোটো ভাড়া করে। এই সময় অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন করে, নাচের ভিডিও তোলে, ফ্যাশন ভিডিও ক্রিয়েট করতে চায়। তারা যদি নির্জনে কোথাও ভিডিও শ্যুট করতে চায়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চায়, তাহলে কিন্তু তারা যোশীপুরের কাছে এইখানে আসতেই পারে। আর শঙ্করপুর থেকে টোটো বা অটোকে বললেই কিন্তু তারা তোমাকে যোশীপুরে নামিয়ে দেবে। এখানে কিন্তু সুন্দর একটি বাঁধ রয়েছে, একটি খাল তোমাদেরকে দেখালাম যার নাম হচ্ছে চম্পা নদীর খাল। আর এই বাঁধের ধারে রয়েছে ছোট্ট ছোট্ট জলাশয়, যেগুলোতে কিন্তু জোয়ারের জলে ভরে যায়। এছাড়াও রাস্তার ধারে রয়েছে রঙিন ফুলের শাড়ি, ঠিক ছোট্টবেলায় বইতে পড়া গ্রামগুলোর মতন। আমরা শুক্রবার সন্ধ্যে 7টার সময় আমাদের গ্রামের বাড়িতে পৌঁছাই। সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে একটুখানি প্রাতঃভ্রমণ করতে চলে যাই চম্পা নদীর খালের ঠিক ধারে বাঁধ বরাবর একটি রাস্তা রয়েছে সেখানে। ওখানে অনেকে মর্নিং ওয়াকও করে। ওখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এক কাপ গরম গরম চা খেয়ে সুন্দর সুন্দর ফটো তুলে তারপরে বাড়ি চলে আসি। যেহেতু আমরা শুক্রবার রাত্রিবেলা পৌঁছেছিলাম, সেই কারণে আমরা খেয়ালই করিনি যে আমাদের বাগানের আম গাছে প্রচুর আম হয়েছে। আম গাছটা একেবারে পুকুরের পাশে, তাই সেই কারণে এই আম গাছ থেকে যে আমগুলো পড়ে সেগুলো শটাং করে পুকুরে গিয়ে পড়ে যায়, তাই অর্ধেকের বেশি আম নষ্ট হয়ে যায়। কিন্তু নিচের দিকে যে আমগুলো ছিল, আমরা আর লোভ সামলাতে না পেরে সেই আমগুলো পাড়া শুরু করে দিই। প্রচণ্ড গরমও ছিল, কিন্তু গরমকে উপেক্ষা করে এই এক্সাইটমেন্টটাকে একটু তো এনজয় করতেই হতো। যাই হোক, একখানা বাঁশ দিয়ে বেশ অনেক আম পারলাম। এই আমগুলো কাঁচা অবস্থায় যতটা টক, পাকলে কিন্তু বেশ ততটাই মিষ্টি হয়। গ্রামে আমাদের ফার্ম হাউসে অনেক গাছের সাথে সাথে একটা পুকুরও রয়েছে। তাই এবারে গিয়ে আমরা ঠিক করি যে সেই পুকুর থেকে মাছ ধরে সেই মাছ খাওয়া হবে, কারণ এই পুকুরে মাছ চাষ করা হয়। আর এই পুকুরের মাছের একটা বৈশিষ্ট্য রয়েছে, পুকুরে তুমি নামলে তোমার পায়ের হাতে সাউন্ড হলে তোমাদের শব্দতে কিন্তু সেই মাছকে তুমি আর দেখতে পাবে না বা ধরতে পারবে না, ওরা ভীষণ চালাক। তাই যখনই এই পুকুর থেকে মাছ ধরা হয়, ভোরবেলা 4:30 থেকে 5টার মধ্যে মাছগুলোকে ধরতে হয়, নাহলে কিন্তু দিনের আলো ফুটে গেলে ওই পুকুর থেকে একটিও মাছ ধরা সম্ভব হয় না। আমরা যারা শহরে থাকি তারা অনেকেই শাকসবজি খেতে পছন্দ করি। এরকম ধরনের তাজা তাজা কলমি শাক শহরের বাজারে আমাদেরকে দাম দিয়ে কিনতে হয়, কিন্তু গ্রামে রাস্তার ধারে এই কলমি শাক, শুশনি শাক বা ব্রাহ্মী শাক এমনিই হয়ে আছে। তাই আমার দিদি লোভ সামলাতে না পেরে ভোরবেলা 5টার সময় গিয়ে অনেক কলমি শাক তুলে আনে, আর সেদিনকে কলমি শাকের ভাজা করেও খাওয়া হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটা টোটো ভাড়া করে চলে গেলাম শঙ্করপুর। আসলে এখন 3 মাসের জন্য ট্রলার বন্ধ, ট্রলার আবার চলবে সেই বর্ষাকালে, তাই রাস্তাতে অটো টোটো নেই, সেই কারণেই টোটো ভাড়া করা। শঙ্করপুরে গিয়ে সমুদ্রের ঢেউয়ের শনশন শব্দ শুনে কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল।
তোমরা যারা ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে থাকতে চাইছো তারা শঙ্করপুরে থাকতেই পারো। এখানে থাকার জন্য কিন্তু অনেক হোটেল আর হোমস্টে এখন নতুন করে তৈরি হয়েছে। তবে এখানে থাকলে সমুদ্রে স্নান করার কোনো সুযোগ পাবে না, কারণ এখানে সমুদ্রে স্নান করতে দেওয়া হয় না। এখানে কিছুক্ষণ বসে একটু ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট খেয়ে সেখান থেকে চলে গেলাম নাইকালী মন্দিরে, যেটা শঙ্করপুর থেকে খুব সামান্য দূরত্বেই অবস্থিত। সন্ধ্যে 6টার পরে গেলে এই মন্দিরে কিন্তু আরতি দেখারও সুযোগ পাবে। আর টোটো করে ভাড়া করে গেলে কিন্তু টোটো রাখার জন্য সেখানে তোমাকে 20 টাকা করে দিতে হবে। মন্দির সংলগ্ন চত্বরটা ভীষণ সুন্দর আর ভীষণ বড়। এখানে ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয় না। মন্দিরের ভিতরটা খুব সুন্দর করে সাজানো গুছানো। এখানে গিয়ে তুমি অনেকক্ষণ বসে থাকতে পারো নিরিবিলিতে এবং এই মন্দিরের পুজো আরতিও দেখতে পারো। আর সন্ধেবেলা এখানে এরকম একটা ওয়াটারফলের প্রোগ্রাম হয়, সেটাকেও কিন্তু দেখা যায়। মানে নিচে লাইটিং করা আছে, কালারিং লাইটস দিয়ে এরকমভাবে ওয়াটারফল হয়, যেটা ছোট বাচ্চাদের কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এরপরে আমরা এখানে কিছুক্ষণ বসে ওখান থেকে বেরিয়ে যাই। এই মন্দিরের বাইরে কিন্তু ছোট ছোট দোকানও রয়েছে, আর এখান থেকে আমরা সোজা আমাদের বাড়ি চলে যাই। পরের দিন সকালবেলা আমরা আবার শঙ্করপুরে গেলাম ইঞ্জিন ভ্যানে করে। আর দীঘাতে আসলে ইঞ্জিন ভ্যানে না উঠলে ঠিক মনটা ভালো লাগে না। এই ইঞ্জিন ভ্যানগুলো শঙ্করপুরের আগের মোহনার কাছে তোমাকে ছেড়ে দেবে, সেখান থেকে একটু হাঁটা পথে শঙ্করপুরে যেতে হয়। এর ভাড়া হচ্ছে 10 টাকা করে। এখানেই আমরা সেদিন ব্রেকফাস্ট করেছিলাম। আর এই রাস্তার ধারে যে ছোট্ট ছোট জলাশয়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যখন জোয়ার হয় তখন পুরো ভরে যায়। আর এই জলাশয়ে কিন্তু ভীষণ বড় বড় ভেটকি মাছ আর পার্শে মাছ পাওয়া যায়, যেগুলো বর্ষার সময় গেলে খাওয়া যায়। 5 জন আলাদা আলাদা রকমের ব্রেকফাস্ট করেছিলাম সেদিনকে, আর সব মিলিয়ে আমাদের খরচ পড়েছিল 145 টাকা। যখন আমরা শঙ্করপুরে পৌঁছাই তখন একদম ফাঁকা নিরিবিলিতে একটুখানি বসে থাকি সমুদ্রের ধারে। আর সমুদ্রের এই সনসন শব্দটা আমার বরাবরই ভালো লাগে। আমি পাহাড় প্রেমী নই, আমি জল প্রেমী, মানে যেখানে ঝর্ণা বা সমুদ্র রয়েছে সেই জায়গাগুলো আমার বেশি ভালো লাগে। তাই পরের দিন সকালবেলা শঙ্করপুরে গিয়ে সমুদ্রের ধারে বেশ অনেকক্ষণ বসেছিলাম। সেখানে অনেক ফটোশ্যুটও করলাম, একটুখানি ঘুরলাম, আর তারপর সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো শঙ্করপুরে আসলে এখানে ছোট ছোট খাবারের দোকান দেখতে পাচ্ছ, কিয়ক্স আছে এখানে ছোট ছোট। এছাড়াও কিছু ফুড কোর্টও আছে, ছোট একটা দুটো রেস্টুরেন্ট আছে। আর সন্ধেবেলা কিন্তু অনেক ফুড কোর্ট তুমি এখানে দেখতে পাবে। শঙ্করপুরটা তাদের জন্য যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করে, আর যারা একটু লোকালয়ে থাকতে পছন্দ করে তাদের জন্য দীঘা, নিউ দীঘা বা ওল্ড দীঘা তো রয়েছে। আজকে আমরা আবার শঙ্করপুর বিচে এসেছি, আর এখানে ভোরবেলা চলে এসেছিলাম, এসে সকালবেলায় সেখানে ঘুরলাম। এই পিছনে তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ। এবার আমরা বাড়িতে যাচ্ছি, যেখান থেকে শঙ্করপুরের ডিস্টেন্সটা মাত্র 10 মিনিট। তো ভোরবেলা উঠে আমরা চলে এসেছি, আর এখানটা এখন ফাঁকা। মানে যদি কেউ বিচে এসে বসতে চায় তাহলে আমার মনে হয় শঙ্করপুরটা সব থেকে আইডিয়া। বিকালবেলা আমরা আবার ঘুরতে গিয়েছিলাম। আজকের গন্তব্যস্থল ছিল নিউ দীঘা, অমরাবতী পার্ক আর জগন্নাথ মন্দির। শঙ্করপুর থেকে দীঘা যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য ছিল চোখে পড়ার মতন। দুঃখের বিষয়, মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে, আবার নিজেরাই সেখানে আবর্জনা ফেলে দিয়ে চলে যায়। আবার পরে তারাই বলে যে দীঘা ভীষণ অপরিষ্কার। জানি না মানুষ এখনও এত অপরিষ্কার কেন। যাই হোক, কোনো একটি কারণে অমরাবতী পার্ক বন্ধ ছিল। প্রথমে গেলাম জগন্নাথ মন্দিরে, সেখানে কিছুক্ষণ সময় কাটালাম। আর ভোগ খাওয়ার ইচ্ছা থাকলে তোমাকে দুপুরে যেতে হবে, কুপন কাটতে হবে। এরপরে সেখান থেকে চলে গেলাম আমরা নিউ দীঘাতে। অবশ্য জগন্নাথ মন্দিরের ভিতরে কিন্তু সেলফি স্টিক ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই। ভিতরে গিয়ে মোবাইলে ফটো তুলতে পারো, কিন্তু ভিডিও তোলার অনুমতি নেই। সেখান থেকে বেরিয়ে চলে এলাম নিউ দীঘাতে। এখানে তুলনামূলকভাবে ভিড় একটু বেশি। একটু খাওয়া দাওয়া করে কেনাকাটা করে ফিরে গেলাম আমাদের গন্তব্যস্থলে। সেই দিন টোটো ভাড়া ছিল 500 টাকা। অবশ্য আমরা অনেক কম খরচে ঘুরতে পারতাম। যোশীপুর থেকে টোটো করে কিন্তু অনেক কম খরচে তুমি 14 মাইলে আসতে পারো, আর ওখান থেকে বাসে করে দীঘা যাওয়া যায়, কিন্তু আমরা সেটা করিনি। একটু বড় লোকস ব্যাপার ছিল তাই হয়তো। সেদিন ফেরার পর রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। পরের দিনকে দুপুরবেলা বিশ্রাম নিয়ে বিকালে চলে গেলাম আমার মামার বাড়িতে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মঙ্গলবার ভোরবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা নিউ দীঘা থেকে বাস ডিপো থেকে একেবারে বাসে চেপে ধর্মতলায় আসি। আর 5 জনের বাস ভাড়া ছিল 735 টাকা। আর সেখান থেকে ক্যাবে করে আবার চলে এলাম কলকাতায় নিজেদের বাড়িতে। টাটা।